চ্যালেঞ্জগুলো কিভাবে আপনি সমাধান করতে চান, যে সমস্ত চ্যালেঞ্জগুলো সামনে আসতেছে? আমি তো সমাধান করার কে ভাই, আমরা তো সরকারের কাছে নিয়ে যাই। জি জি। কারণ এই মুহূর্তে আমাদের একটা না, নিশ্চয়ই আপনি প্রস্তাব- বিজনেস ফ্রেন্ডলি সেন্ট্রাল এখন এই মুহূর্তে দরকার। একটা এই মুহূর্তে সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিস হলো ইকোনমিকে আবার গতিতে ফিরিয়ে নিয়ে আসা। এই গতিতে ফিরিয়ে নিয়ে আসার জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করা, জি, জি। এবং বাংলাদেশ ব্যাংকের থেকে কিছু গাইডলাইন দিয়ে, আমরাও তো দেখছি, আমরা সবাই যে জাতি হিসেবে তো আমরা খুবই মনক্ষুণ্ণ এবং মর্মাহত যে এইভাবে লক্ষ লক্ষ কোটি টাকা কিছু মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীরা নিয়ে চলে গেছে। তার জন্য কি বাংলাদেশের 17 কোটি মানুষ 80 লক্ষ বিজনেস সাফার করবে? সো সেন্ট্রাল ব্যাংকে কিছু দীর্ঘমেয়াদী প্ল্যানিং নিয়ে এই মুহূর্তে শর্ট টার্মে আমাদের বিজনেসের গতি বাড়ানোর জন্য ইন্টারেস্ট রেট কমায় নিয়ে আসতে হবে, মানি মার্কেটে টাকা অ্যাভেলেবেল করতে হবে, এই যে, এবং ল এনফোর্সমেন্ট এবং গ্যাস, এই 4-5টা জিনিসই কিন্তু এখন সবচেয়ে মুখ্য উদ্দেশ্য। ইকোনমি সঞ্চার মানে যদি আবার গতির মধ্যে ফিরিয়ে না আসতে পারেন, এটার কিন্তু আরো অনেক ধরনের এফেক্ট আছে, যে সোশ্যাল ইম্প্যাক্ট হবে। ফ্যাক্টরি, আমরা দেখে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি প্রায় 200-300 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। প্রচুর মানুষ কিন্তু বেকার হয়ে যাচ্ছে। যখনই বেকার হয়ে যাবে, তার কিন্তু ঘর চালানোর জন্য সে একটা অন্যায়ের পথ বেছে নিতে বাধ্য হবে। আবুল কাসেম সাহেব যখন ছিলেন, একটা ট্যাক্স কার্ডের ব্যাপার ছিল। মানে আমিও ট্যাক্স কার্ড থাকে, আমি মনে করি আমি ট্যাক্স পেয়ার, আমি ট্যাক্স কার্ড যদি পাই ট্যাক্স দেওয়ার পরে, তাহলে কিন্তু আমি তো নিজেকে একটা সম্মানিত বোধ করবো। তো এই ধরনের আপনাদের কি চিন্তা ভাবনা ছিল নাকি? আমরা সবসময় সরকারের মানে ডিবেট করি, এবং আমরা সরকারের পজিটিভ ক্রিটিক, আমরা ক্রিটিক হিসেবে আমরা বলতে চাই যে এই জায়গায় ভুল হচ্ছে, এই জায়গায় এগুলো করলে বেটার হবে। সো স্বাভাবিকভাবে কালকে আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে মিটিংটা খুবই ফলপ্রসূ ছিলেন। রহমান সাহেব খুব হামলি, খুব সুন্দরভাবে কিছু পয়েন্টস রেজ করেছেন, এবং উনি বলেছেন যে অ্যাকচুয়ালি আমাদের যে পার্সোনাল ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্সটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট। এটা তো আর অস্বীকার করলে লাভ নেই, কিন্তু উনি কমিট করেছে যে বিজনেসের ট্যাক্সগুলো ওনারা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবেন। এবং আমাদের যে পয়েন্টগুলো আমরা দিয়েছি, যে ব্যবসা করার সময় ডুইং বিজনেসে কোথায় কোথায় আমাদের চ্যালেঞ্জেস ফেস করছি, উনি সবকিছু লিপিবদ্ধ করেছেন এবং অ্যাড্রেস করবেন। তো এটা স্বাভাবিকভাবে দেশ চালাতে হলে তো খরচা উঠাতে হবে। তো খরচা ওঠানোর প্রতি আমরা বলেছি আপনার ট্যাক্স নেটটা বাড়াতে হবে। ট্যাক্স নেট এখনো কিন্তু আমাদের প্রায় 80% আমাদের রেভিনিউ জেনারেশন হয় ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে। সো ওটা উনিও সম্মত করেছেন। আর এটা তো আমরাও বুঝি যে ওভারনাইট 1 বছরের মধ্যে করা সম্ভব নয়, এটা একটা স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী কাজ দিয়ে করতে হবে। আপনার এসএমই নিয়ে কি কাজ করতেছেন আপনার? ঢাকা চেম্বারের পুরো রুটটাই হলো এসএমই নিয়ে কাজ করা। দেশের 78-80 লাখ যে ছোট ছোট বা এসএমই না, আমরা এটা সিএসএসএমই বলি, কটেজ মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। সো আমাদের ওদের ভয়েসটা কিন্তু আমাদের সরকারের কাছে, নীতি নির্ধারকের কাছে তুলে ধরাই আমাদের মূলত কাজ। এবং আমরা এটাকে সরকার কোনোভাবেই পিছনে ফেলে দেখার কোনো সম্ভাবনা নাই, কারণ আমাদের দেশের প্রায় 50% ওয়ার্কফোর্স কিন্তু এই এসএমই খাত যোগান দেয়। দুবাই, আবুধাবি, ওরা অনেক অ্যাডভান্সড অ্যান্ড রিচ ইকোনমি। ওদেরকে আমরা খুব স্ট্রং ভাবে বলেছি যে তোমরা কিছু ইনভেস্টমেন্টস নিয়ে আসো, এইসব সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার প্লান্ট বা এইসব সেক্টরে ইনভেস্টমেন্ট। এবং ওই আরব আমিরাতে তো একটা বিশাল বড় বাংলাদেশি কমিউনিটিও থাকে, যে পুরা জিসিসি গালফ রিজনে। তো ওইখানেও আমাদের বিজনেস প্রায় $2 বিলিয়ন কাছাকাছি চলে গেছে। সো এটাকে আরো অনেক বাড়ানোর একটা সুযোগ আছে। সো বোথ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট দুটোটা নিয়েই কিন্তু আমাদের একটা খুব ভালো কথা হয়েছে। কিন্তু এখন কি সেই বাংলাদেশের বিনিয়োগের সেই পরিস্থিতি আছে বলে মনে করেন? আমরা তো মনে করি এই জিনিসটা, এখনকার যে পরিস্থিতিটা, এটা একটা সাময়িক পরিস্থিতি, ঠিক না? খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যে আমরা দেখবো যে একটা ইলেকশন হচ্ছে, ইলেকশন হলে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসবে। তাই বলে তো এখন একটা হোঁচট খেয়েছে, এই হোঁচটের দোষ তো আপনি কাউকে দিতে পারেন না, এটা একটা পলিটিক্যাল ফেলিয়ার। কিন্তু আমরা তো আমরা হলো বিজনেস গোষ্ঠী, তো যেই ফর্মেই থাকুক আমরা ব্যবসা নিয়ে চিন্তা করব, এবং আমরা চাবো যে যত তাড়াতাড়ি একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক, এসে আমরা ব্যবসাটাকে আরো সামনে, কারণ বহির্বিশ্বের অনেক দেশই একটা লং টার্ম ইলেক্টেড গভর্নমেন্ট, পিপলস গভর্নমেন্ট এক্সপেক্ট করে। দেখেন আমাদের বাংলাদেশের যে জিডিপি, এবং আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি দেখার স্বপ্ন দেখি, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। অ্যাজ আ রিজিওনাল কানেক্টিভিটি হাব হিসেবে আমাদের একটা ডিপ সি পোর্টেরও কিন্তু একটা সম্ভাবনা আছে। আমাদের এখনো কিন্তু এই পার্শ্ববর্তী এশিয়া, দক্ষিণ এশিয়া
এবং সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো হিসেবে এখনো কিন্তু আমাদের লজিস্টিক টাইম, গুডস মুভমেন্টের টাইম এবং কস্ট এই সম্পূর্ণ এলাকার মানে এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি। জি সো এই জায়গাটায় ইকোনমির যদি ডেভেলপমেন্ট, জিডিপি গ্রোথ করাতে হয়, আপনার রোড ঘাট, ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের কিন্তু কোনো বিকল্প নেই। আমাদের এই শুধু সাউথ ইস্ট না, সাউথ ইস্ট এশিয়া সহ জি জি বাংলাদেশের লজিস্টিক টাইম অ্যান্ড লজিস্টিক কস্ট ইজ দ্য হাইয়েস্ট। জি তো এই আপনার ইনফ্রাস্ট্রাকচার যদি আপনার ডেভেলপ না করে, তাহলে কিন্তু আপনার এই সময়েরও তো একটা দাম মূল্য আছে জি, জি। এবং কস্টটা কিন্তু কোনোভাবে আপনি কমায় নিয়ে আসতে পারবেন। গ্যাস একটা জিনিস যেটা আমাদের যা রিকোয়ারমেন্ট, আমাদের সরকার তার 50%ও দিতে পারছে না। তার উপরে যদি আপনি আমাকে এভাবে চাপিয়ে দেন, কারণ ওনাদের যতটুকু নলেজ আমরা পেয়েছি যে এই মুহূর্তে কিছুটা এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে, এই জন্য স্টেট বাড়িয়ে দিবে। সো এটা তো শর্ট টার্ম, লং টার্ম। যখন আমরা দেখেছিলাম যে 10 বছর আগে হঠাৎ করে গ্লোবালি তেলের দাম পরে অর্ধেক হয়ে গেছে, তো তখন তো সরকার আমাদের তেলের দাম অর্ধেক করে নাই। তো এখন এটা শর্ট টার্ম যদি একটা গ্যাস মানে এলএনজি ইম্পোর্টের দাম বেশি দিতে, এটা সরকারকে নিতে হবে। তো আমরা তো সরকারের কাছে তো আমাদেরকে হিসাব দেয় নাই যে তেলের দাম অর্ধেক কমে যাওয়াতে আপনারা যে লক্ষ লক্ষ কোটি টাকা সেভ করলেন, ওই টাকা কোথায়? সো এখন হুট করে আপনাদের মানে শর্ট টার্ম প্রাইস বেড়ে যাচ্ছে, আপনি যদি আমাদের উপরে দেন, আলটিমেটলি সব ব্যবসা বন্ধ হয়ে যাবে।